নতুন করে ঐকমত্যের প্রয়োজন নেই মন্তব্য আমির খসরুর। জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। শুক্রবার সংসদ নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে এনসিপি, থাকবে চমক। ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি। নির্বাচন ঘিরে জয়পুরহাট ২ আসনে জোর প্রচারে সম্ভাব্য প্রার্থীরা। ধানের শীষের ঘাটে পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। দেশে মূল্যায়ন না হওয়ায় বিদেশমুখী মেধাবীরা। তরুণদের কর্মসংস্থানের আরও ভালো সুযোগ তৈরির পরামর্শ শিক্ষাবিদদের। বিধিনিষেধের মধ্যে সেন্ট মার্টিনে পরিবেশের উন্নতি, জীববৈচিত্র্য ইতিবাচক পরিবর্তন, কেটে গেছে মিষ্টি পানির সংকট। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই কার্গো বিমান বিধ্বস্ত, উদ্ধার কাজ চলছে। হতাহতের খবর জানায়নি কর্তৃপক্ষ। এবং ৫ দল নিয়ে হবে আগামী বিপিএল টুর্নামেন্ট শুরু ১৯ ডিসেম্বর। থাকছে না বরিশাল, কুমিল্লা ও খুলনা। সংবাদ সকালে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শেফালি রহমান। এবার বিস্তারিত। নতুন করে রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানান, জুলাই সনদ সই হয়েছে, এখন তা বাস্তবায়নের জন্য নির্বাচনের দিকে এগিয়ে যেতে হবে। এদিকে আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী ও এনসিপিকে বিজয়ী করতে সরকার অনৈতিক ভূমিকা রাখতে পারে বলে সন্দেহ প্রকাশ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাস। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। এ সময় ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তার বাবার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দোষারোপ করেন। ওনার মৃত্যুর ঠিক আগ দিয়ে আমরা ওনার পাসপোর্টের আবেদন করি। উনি দেশে আসার ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু খুনি স্বৈরাচারী হাসিনা ওনাকে দেশে আসতে দেয় নাই, দেশে মৃত্যুবরণ করতে দেয় নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, একটা দলকে পছন্দের প্রতীক দেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয় সরকারের নিজস্ব ক্ষমতা নেই। এই সরকার দুটি দলের উপরে, একটি তাদের নিজস্ব সৃষ্ট দল আর একটা পুরনো দল, এদের উপরে ভর করে এই সরকার টিকে আছে। এই সরকারকে ওরা যা বলে, ওই দুটি দল যা বলে, এই সরকার তাই করে। সর্বশেষ প্রমাণ হলো একটা প্রতীক নিয়ে, নির্বাচনী প্রতীক। এদিকে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে তারুণ্যের রাষ্ট্রচিন্তা শীর্ষক আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সব আলোচনা শেষে সই হয়েছে জুলাই সনদ, যা আগামী নির্বাচিত সংসদ বাস্তবায়ন করবে। এ নিয়ে নতুন করে ঐক্যমত্যের আলোচনার প্রয়োজন দেখছে না বিএনপি। ঐক্যমত হয়েছে, সনদ সই হয়েছে, ওখানে চ্যাপ্টার ক্লোজ করে নির্বাচনের দিকে যাব। আবার নতুন করে কিসের ঐক্যমত? আবার এটা আমরা তো বারবার বলছি ঐক্যমত, আর এখানে তো বাস্তবায়ন, এই যে যারা যেটা বলছে, আমরা যেটা ঐক্যমত হয়েছে ওটা দিয়ে তো আমি জনগণের কাছে যেতে হবে, তাই না? সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ আরপিওতে প্রতীক নিয়ে ছাড় থাকা উচিত ছিল বলেও জানান আমির খসরু। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। শুক্রবার ত্রয়োদশ জাতীয় নির্বাচনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। শুরুতে ১০০-রও বেশি আসনে সম্ভাব্য প্রার্থী দেওয়ার কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। জানান, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এনসিপি। আর দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন জানান, প্রার্থী নির্বাচনে থাকবে নতুন চমক। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। কোন দল কাকে মনোনয়ন দিচ্ছে, কে কোন আসনে প্রার্থী হচ্ছেন, চায়ের দোকান থেকে অফিস পাড়া, সবখানেই চলছে আলোচনা। এই আলাপের অন্যতম কেন্দ্রবিন্দু জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সদ্য নিবন্ধন পাওয়া দলটি নানা কর্মকাণ্ডে প্রায়ই থাকে খবরের শিরোনামে। শুক্রবার শতাধিক আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করতে যাচ্ছে এনসিপি। কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি প্রার্থী হচ্ছেন তৃণমূলের গুরুত্বপূর্ণ নেতারা। ৩০০ আসনের জন্য প্রস্তুতি নিচ্ছি, তারপরে যদি কারোর সাথে জোট সমঝোতা হয় তখন আমরা হয়তো সেটা নেগোসিয়েশন করব। ৩০০ আসন প্রার্থী প্রথমত আমরা হয়তো ১০০, ১৫০ এরকম প্রার্থী, আমরা ১৭০টার কথা আমরা এই পর্যন্ত রেডি করেছি। তো এইটা আপাতত ঘোষণা হবে, বা প্রাথমিক পর্যায়ে ১০০-র মধ্যে ঘোষণা হবে আর কি। এরপর দ্বিতীয় ধাপে নভেম্বরের শেষের দিকে হয়তো আরও বাকিগুলো ঘোষণা হবে। প্রার্থিতার ক্ষেত্রে থাকতে পারে নতুন চমক। চাই যে আমাদের এবার প্রার্থী তালিকায় রিকশাওয়ালারাও থাকুক, একদম অরিজিনাল যারা অ্যাকচুয়ালি রিকশা চালান
তারাও থাকুক এবং মানে শ্রমিক কৃষক এই মেহনতি মানুষের একটা ছাপ যাতে থাকে আমাদের প্রার্থী তালিকায়, যেন এমনটা না হয়ে যায় আমাদের প্রার্থী তালিকা শুধুমাত্র আমাদের দলের ফান্ডিং করার জন্য প্রার্থী আমরা জোগাড় করছি। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও কয়েকটি আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত। এর মধ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম লড়বেন ঢাকা 11 আসন থেকে, আক্তার হোসেন রংপুর 4, সার্জিস আলম পঞ্চগড় 1, হাসনাত আবদুল্লাহ কুমিল্লা 4, নাসিরউদ্দিন পাটোয়ারি ঢাকা 18, তাসনিম জারা ঢাকা 9, সামান্তা শারমিন ভোলা 1, সরোয়ার তুষার নরসিংদী 2, আব্দুল হান্নান মাসুদ নোয়াখালী 6, আরিফুল ইসলাম আদিব ঢাকা 14, মীর আরশাদুল হক চট্টগ্রাম 16, গোলাম মর্তুজা সেলিম ঠাকুরগাঁও 3, আতিক মুজাহিদ কুড়িগ্রাম 2 আসনে লড়বেন। এছাড়া 2 ছাত্র উপদেষ্টাও এনসিপি থেকে মনোনয়ন পেতে পারেন। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও আম জনগণ পার্টি সব শর্ত পূরণ করায় নতুন রাজনৈতিক দল হিসেবে চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে। মঙ্গলবার ইসি সচিব আখতার আহমেদ কথা জানান। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে 143টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করে। প্রাথমিক যাচাই বাছাই শেষে 22টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে অধিকতর যাচাই বাছাইয়ের সিদ্ধান্ত নেয় কমিশন। অবশেষে সব শর্ত পূরণ করায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী ও আম জনগণ পার্টিকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বুধবার এ বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা জানান ইসি সচিব। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, এই 3টা দলের ব্যাপারে এই নতুন প্রার্থিত নিবন্ধনের বিষয়ে এটা কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন এবং তাদের ব্যাপারে আগামীকাল পত্রিকায় আমরা বিজ্ঞপ্তি দিব। ইলেকশন কমিশনের অবস্থান তো আরপিও নিয়ে তো আমরা পরবর্তী পর্যায়ের যে কাজগুলো বাকি আছে আমরা সেগুলো নিয়ে করব। এদিকে নিবন্ধন না পাওয়ায় বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে নির্বাচন কমিশনের সামনে আমরণ অনশন শুরু করেছেন আম জনতার দলের সাধারণ সম্পাদক তারেক রহমান। 43 লক্ষ গ্রাহকের অর্থ চুরি করা ডেস্টিনি 1.5-2 মাস আগে দল খুলে এসে নিবন্ধন নিয়ে যাবে। আমরা বছরের পরে বছর রাজনীতি করব, তাহলে মানে টাকা থাকলে নিবন্ধন করা যাবে, রাজনীতি করা যাবে। এর আগে মঙ্গলবার সকালে সিইসি এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। কারো সঙ্গে আলোচনা ছাড়াই গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন নিয়ে ক্ষোভ জানান তিনি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে আরপিওর বা গণপ্রতিনিধিত্ব আদেশটা চূড়ান্ত করাটা আমরা মনে করি এটা কোনো বিবেচনাসম্মত কোনো কাজ হয়নি। নির্বাচনে এই কালো টাকা, সন্ত্রাস, মাফিয়া এবং সেখানে অনেকে চট দখলের মতন করে যেভাবে দখলের ভাবনা চিন্তা করছেন, এ ধারা যদি অব্যাহত থাকে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবার ঝুঁকি আছে। আসন্ন জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে 31 দফা প্রস্তাবনা দেওয়ার কথাও জানান সাইফুল হক। জুনায়েদ আল হাবিব, দেশ টিভি, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, আম জনগণ এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী প্রতীক বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে শাপলা কলি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদীকে কাঁচি ও বাংলাদেশ আম জনগণ পার্টিকে হ্যান্ডশেক প্রতীক বরাদ্দ দিয়ে এ বিজ্ঞপ্তি জারি করা হয়। প্রতীক বরাদ্দ পাওয়ার পর ফেসবুকে এ নিয়ে প্রতিক্রিয়া জানায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দিবে এনসিপি। এনসিপি দীর্ঘ অনেক দিনের চেষ্টার মধ্য দিয়ে আজকে আমরা নিবন্ধন পেয়েছি। আনুষ্ঠানিকভাবে আমরা এখন থেকে একটি নিবন্ধিত রাজনৈতিক দল এবং শাপলাকলি মার্কায়, আমাদের সকলের প্রিয় শাপলাকলি মার্কায় আমরা নিবন্ধন পেয়েছি। এই নিবন্ধন পাওয়ার পিছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় এবং তৃণমূলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন এতটা দিন। সেজন্য আপনাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।
নির্বাচন ঘিরে জয়পুরহাট ২ আসনে জোর প্রচার চালাচ্ছেন বিএনপি জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা। ধানের শীষে ঘাঁটি হিসেবে পরিচিত আসনটি পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামায়াত। নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে অন্য দলগুলো। সুষ্ঠু নির্বাচন চান ভোটাররা। রেজাউল করিম রেজার রিপোর্ট, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ২ আসন। এ আসনে প্রার্থীদের মিটিং মিছিল, সমাবেশ, লিফলেট বিতরণ, পথসভায় পুরো এলাকায় বইছে নির্বাচনী হাওয়া। আসনটি পুনরুদ্ধারে ৩১ দফা নিয়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। হ্যাভিওয়েট কয়েকজন মনোনয়ন প্রত্যাশীকে পেছনে ফেলে ধানের শীষের কাণ্ডারি হচ্ছেন সাবেক সচিব আব্দুল বারী। নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় আর গণসংযোগ করে জনসমর্থন আদায় করেছেন তিনি। যেহেতু এটি কৃষি নির্ভরশীল একটি এলাকা, কৃষকদের উন্নয়নের জন্য কৃষি উপকরণগুলো সহজলভ্য হয়, যে সুযোগ সুবিধাগুলো সরকার থেকে আসে ১০০% যেন নাগরিকদের কাছে পৌঁছানো যায়। রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্য হাসপাতালগুলোকে কার্যকর করা, সরকারি অফিসগুলোকে ফাংশনিং করা, যাতে দুর্নীতিমুক্ত পরিবেশে মানুষ অফিসগুলো থেকে সেবা পেতে পারে। তবে ভোটের মাঠে তাকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত জামাতে ইসলামী। নেতাকর্মীদের নিয়ে তৎপরতা চালিয়ে যাচ্ছেন দলটির সহকারী সেক্রেটারি এস.এম. রাশেদুল ইসলাম সবুজ। ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আমরা দাবি করছি উভয় কক্ষেই পেয়ার পদ্ধতিতে নির্বাচন হতে হবে। এ বিষয়ে আমরা আন্দোলন করছি, জনমত যাচাই হচ্ছে, জরিপ হচ্ছে, জনগণের সাথে আমরা আছি, জনগণের সাড়া রয়েছে। তবে এটা জাতীয় সিদ্ধান্তের ব্যাপার। সিদ্ধান্ত যাই হোক, আমরা নির্বাচনমুখী সংগঠন, আমরা নির্বাচনে আছি। আগামী দিনে জনগণ আমার সাথে আছে, আমি বিজয়ী হব ইনশাআল্লাহ। এ আসনে জাতীয় পার্টির দৃশ্যমান কার্যক্রম না থাকলেও এনসিপি, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, খেলাফত মজলিসের মতো দলগুলো প্রস্তুতি নিচ্ছে নিজেদের মতো করে। আমাদের পিআর সিস্টেম নির্বাচনের দাবি অব্যাহত আছে। ইনশাআল্লাহ কেন্দ্র সিদ্ধান্ত নেবে যে পিআর সিস্টেম নির্বাচনের দাবি কিভাবে বাস্তবায়িত করা যায়। যদি আগামী নির্বাচনে বিজয় অর্জন করতে পারি, তো ইনশাআল্লাহ জনগণের সর্বময় অধিকারকে তাদের ঘরে ঘরে ইনশাআল্লাহ পৌঁছে দিব। এখন পর্যন্ত প্রার্থী চূড়ান্ত হয়নি। আমাদের উপজেলা কমিটিগুলো নির্ধারণ হওয়ার পরে কেন্দ্রীয় সংগঠনের নির্দেশনা মোতাবেক প্রার্থী চূড়ান্ত হবে এবং আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু হবে ইনশাআল্লাহ। এদিকে ভোটাররা চাচ্ছেন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। শত যোগ্য প্রার্থী বেছে নেওয়ার কথা জানান তারা। আমরা পিআই প্রতিনিধিগুলো তো বুঝি না, যেই জায়গার এমপি সেই জায়গায় আমরা ভোট দেব। যাক ভালো মনে করবো তাকে আমরা ভোট দেব। অটো ভ্যান চলে খাই, আমরা সব জিনিসের দাম যেন কম পাই। জয়পুরহাট ২ আসনে মোট ভোটার ৩,৪৭,৮৮৫ জন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। Thailand. Time for Thailand. Time for Tom Yum. Introducing Doodles. Tom Yum Shrimp Noodles. Doodles খান নাই তো noodles খান নাই। দেশে মেধার যথাযথ মূল্যায়ন না হওয়া, উচ্চতর গবেষণার সুযোগের স্বল্পতা সহ নানা কারণেই বিদেশমুখী হচ্ছেন দেশের মেধাবীরা। এর পেছনে বরাবরের মতোই কর্মসংস্থানের স্বল্পতার কথাও জানান তরুণ মেধাবীরা। শিক্ষাবিদরা বলছেন, বিদেশে উচ্চশিক্ষা শেষে তরুণরা যেন দেশে তাদের মেধাকে কাজে লাগাতে পারে সেই সুযোগ তৈরি করতে হবে। মুক্তা মাহমুদের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২য় বর্ষে পড়েন জান্নাত। তার কাছে জানতে চাওয়া হয় পড়ালেখা শেষে তার ইচ্ছের কথা। ঝটপট উত্তর, থাকতে চান না দেশে। কেন থাকতে চান না তার ব্যাখ্যাও আছে তরুণ এই শিক্ষার্থীর। রিসার্চের ক্ষেত্রে আমাদের যে সাপোর্ট বা অ্যাভেলেবিলিটি স্কেল সবকিছু হচ্ছে খুবই সারফেস লেভেলে। দিন শেষে একটা সার্টিফিকেট হচ্ছে ঢাকা ভার্সিটি লেখা, এটাই হচ্ছে মানে মূলত পাওয়া। এছাড়া যদি ভিতরে আর ঢুকে দেখা হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে বলবো যে ইনসাইডের সিস্টেমটা খুবই ব্রোকেন, যেটার কারণে বাহিরে গেলে আই ফিল লাইক আমার ব্যাকগ্রাউন্ড থেকে বা আমার এই ফিল্ড থেকে আমি অনেক বেশি এক্সপ্যান্ডেড অপরচুনিটি পাবো, আর সেটা দিয়ে হোপফুলি ক্যারিয়ারেও এটা অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে। জান্নাতের সুরেই কথা বলেছেন তার আরও 2 বন্ধু। দেশে যেমন চলাফেরার ক্ষেত্রে আমরা একটা প্রতিবন্ধকতা পাই, এখানে সিকিউরিটির অনেক ইস্যুস আছে, তো বাইরের দেশে তো সেটা নেই। মূলত আমার দেশের বাহিরে যাবার ইচ্ছা, লাইফস্টাইল আর ওই
ক্যারিয়ার অপরচুনিটিগুলোর ক্ষেত্রে আর একটু বেটার সিস্টেম পাওয়াটা। জান্নাতদের মতোই বিদেশেই পাড়ি দেওয়ার পরিকল্পনা বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আরাফাত আহমেদের। প্রকৃত ইঞ্জিনিয়ারদের মূল্যায়ন করা হয় না, আর তার উপরেও কম্পিউটার সায়েন্সের ফিল্ড বাংলাদেশে খুব একটা নাই। এজন্য আমার ফিউচার প্ল্যান আছে যে দেশে বাইরে যাওয়াই। শুধু এই দুই বিশ্ববিদ্যালয়ই নয়, দেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগ শিক্ষার্থী দেশের অস্থিতিশীলতা, অর্থনৈতিক পরিস্থিতি সহ নানা কারণেই দেশের বাইরে থিত হতে চান। বিভিন্ন সরকারি চাকরি যদি বলি, সেই ক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে বিভিন্ন বিষয়ে আমরা কমপ্লিকেশনসে পড়ে যাই। মাঝে মাঝে দেখা যায় যে বিভিন্ন মন্ত্রী এমপি যারা আছে তাদের বিভিন্ন সুপারিশের মাধ্যমে চাকরি বাকরি হয়, সেগুলোতে আমার কোনো আগ্রহ বা কোনো ধরনের সুপারিশ নেওয়ার মতো কোনো জায়গা আমার নাই। এই কারণটাতে আমি চিন্তা করতেছি যে বাইরে গেলে সেটা আমার ক্যারিয়ারের জন্য খুব বেশি ভালো হবে। নিয়মিত দেশ ছাড়ছে বিপুল সংখ্যক শিক্ষার্থী, কিন্তু প্রতি বছর ঠিক কতজন বিদেশে যাচ্ছেন সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানের কাছেই নেই সুনির্দিষ্ট পরিসংখ্যান। শিক্ষাবিদরা বলছেন, বিদেশে উচ্চ শিক্ষার জন্য যাওয়া দেশের জন্য ইতিবাচক, তবে শিক্ষার্থীরা যাতে পড়ালেখা শেষে দেশে ফিরে আসে, দেশে সে ব্যবস্থা ও পরিবেশ তৈরি করতে হবে। তারা খুবই ইমোশনালি অ্যাটাচড। আমরা ওই দলটার সাথে কানেকশন করে যে বাংলাদেশি ডায়াসপোরা যারা আছে, তাদের যে ইন্টেলেক্ট, তাদের যে মেধা, তাদের যে দক্ষতা, তাদের যে নলেজ, সেগুলোকে আর বাংলাদেশের সাথে একটা করিডোর তৈরি করতে পারি কিনা, একটা নলেজ ট্রান্সফার করিডোর। তারা এই দেশে আসবে, তাদের নলেজ দেবে, বিনিয়োগ করবে, তখন না হয় আমরা আগাতে পারব। যারা পড়তে যাচ্ছেন তাদের বৈশ্বিক জ্ঞান দেশের কাজে লাগাতে পারলে ব্রেন ড্রেইন না হয়ে বিপরীতটাই ঘটবে বলে মনে করেন শিক্ষাবিদরা। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। যারা মনোনয়ন পাননি, দল তাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে এমনটি বলেন তিনি। পোস্টে বিএনপির মহাসচিব লেখেন, বিএনপি আমাকে ঠাকুরগাঁও 1 আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সব নেতা নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন হয়তো আবার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন, ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। দীর্ঘ 9 মাস পর্যটক শূন্য থাকার কারণে দ্বীপের নাজুক পরিবেশের উন্নতি হয়েছে। কিছুটা হলেও জীববৈচিত্র্যে এসেছে স্বস্তির নিঃশ্বাস। স্থানীয় বাসিন্দাদের মাঝে ক্ষোভ থাকলেও পরিবেশ গবেষকদের পর্যবেক্ষণে বহু ইতিবাচক পরিবর্তন হয়েছে দ্বীপটিতে। সেন্ট মার্টিন ঘুরে সহকর্মী আবুল বাশার ডয়ানের প্রতিবেদন, জানাচ্ছেন ফারজানা আফরোজ টুম্পা। টানা 9 মাস বন্ধে সেন্ট মার্টিনের জীববৈচিত্র্যের পরিবর্তন দেখা গেছে। পর্যটক শূন্য থাকায় সেন্ট মার্টিন দ্বীপের নাজুক পরিবেশ কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তবে আইন যেন মানুষের স্বার্থে হয়, সে কথা বলছেন সচেতন নাগরিকরা। সেন্ট মার্টিনের মানুষদেরকে অনেক কষ্টে রাইখা আপনার এই দ্বীপকে তারা জীববৈচিত্র্য রক্ষা করবে, এটা আসলে কতটুকু করতে পারবে বা কতটুকু হবে, এটা আমার কোনো বিশ্বাস হচ্ছে না। স্পেসিফিক্যালি পরিবেশ উন্নয়নের জন্য সরকার পরিবেশ মন্ত্রণালয় থেকে এমন কোন একটা কাজ করে নাই যেটা দেখে আমি বলবো বা আপনারা বলবেন, মিডিয়ায় বলবে যে না, সেন্ট মার্টিন পর্যটক বন্ধ হওয়ার কারণে এই যে পরিবেশের উন্নয়নটা হয়েছে। বন্ধ কেন দিচ্ছে সেটা তো সরকার জানবে, আমরা জানি না। কেন সরকার করছে, ওরা জানে, ওরা বুঝে, ওরা নাকি বালা বুঝে, দেশ ভাঙে যাবে এরকম বলতেছে। পরিবেশ গবেষকদের মতে আগে শামুক ঝিনুক সহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী মারা যেত। পর্যটক চলাচল বন্ধ থাকায় সৈকতে শামুক ঝিনুকের বংশবিস্তার ঘটেছে এবং তাদের সংখ্যা বেড়েছে। এছাড়া মা কাছিমের ডিম পাড়ার জন্য একটি নিরাপদ ও অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। প্রবাল, শৈবাল ও অন্যান্য জলজ প্রাণীর উপর মানুষের ক্ষতিকর প্রভাব কমে এসেছে। সংশ্লিষ্টরা জানান, পর্যটন মৌসুমে একজন পর্যটক দৈনিক 20 লিটার পানি ব্যবহার করেন, যার কারণে বিপুল সংখ্যক পর্যটকের চাপে মিষ্টি পানির সংকট দেখা যেত। তবে এবার পানির সংকট দেখা যায়নি। এবং যে টুরিস্ট তো বেশিরভাগ শিক্ষিত লোক, তারা যদি এটা বুঝাইলে তারা বুঝে জানি এখানে এনজয় করতে আসি, যেন এখানকার প্রকৃতিটা নষ্ট না করে। এটা তাদেরকে শিপ কর্তৃপক্ষ বলে, জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে
পরিবেশটাকে বলা হচ্ছে সামুদ্রিক কাছিম যেন নিরাপদে ডিম পাড়তে পারে এবং এই ডিমগুলো সংগ্রহ করে আমরা যেন আমাদের হ্যাচারিতে রেখে আবার বাচ্চা পরিয়ে সমুদ্রে মুক্ত করতে পারি। 2020 সালে 80টি রিসোর্ট থাকলেও বর্তমানে এর সংখ্যা 2 শতাধিক। এসব স্থাপনা নির্মাণ করতে গিয়ে পরিবেশের ক্ষতি করে পাথর ও সমুদ্র সৈকতের বালি উত্তোলন করা হয়েছে। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি। 2 যুগেও বাস্তবায়িত হয়নি 5 নদীর মোহনার পাশে শুরু হওয়া ঝালকাঠি ধানসিঁড়ি ন্যাশনাল ইকো পার্ক। জমি নিয়ে স্থানীয় একটি মহলের সঙ্গে মামলায় ঝুলে আছে পর্যটনের অপার সম্ভাবনাময় প্রকল্পটি। এ নিয়ে হতাশ এলাকাবাসী। নাইম হাসান ইমনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ শরীফ হোসাইন। 2002 সালে ঝালকাঠির গাবখান, ধানসিঁড়ি, সুগন্ধা ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা চরের 55 একর খাস জমিতে ন্যাশনাল ইকো পার্ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। 2007-08 অর্থ বছরে এই প্রকল্পের জন্য বরাদ্দ দেওয়া হয় 4 কোটি টাকা। বালু ফেলে ভরাট করা হয় প্রকল্প এলাকা। কিন্তু প্রকল্পটির 35 একর জমির মালিকানা দাবি তুলে মামলা করে স্থানীয় একটি প্রভাবশালী মহল। পরে মামলা সংক্রান্ত জটিলতায় আটকে যায় প্রকল্পের কাজ। দীর্ঘ সময়ও ইকো পার্ক প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় ক্ষুব্ধ স্থানীয়রা। এখানে ইকো পার্ক বাস্তবায়ন করা, ইকো পার্কটি বাস্তবায়ন হলে এখানে যেমন মানুষের কর্মসংস্থান হবে। নামে একটা পার্ক রয়ে গেছে, পার্কের যে সুযোগ সুবিধা এখানে কিছুই নাই। পার্কের কোনো সৌন্দর্য নাই বিধায় বা সামাজিকভাবে ঘুরতে পারি না আমরা। এখানে একটি সুন্দর ঝালকাঠিবাসীর একটা সুন্দর একটি ইকো পার্ক হবে। জটিলতার কথা স্বীকার করে জেলা প্রশাসক বলেন, মামলা নিষ্পত্তি হলে দ্রুতই প্রয়োজনীয় স্থাপনা নির্মাণ করা হবে। মামলাটি নিষ্পত্তি হলে আমরা জেলা প্রশাসন থেকে কয়েকটি ডেভেলপ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গৃহীত হলে এই জেলায় পর্যটকদের আগমন বৃদ্ধি পাবে, যা এই জেলার আর্থিক কর্মকাণ্ডকে বেগবান করবে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা স্থানটিতে প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয়রা পাবে এক আধুনিক সুযোগ সুবিধার পর্যটন ও বিনোদন কেন্দ্র। তৈরি হবে হাজারো মানুষের কর্মসংস্থান। মোহাম্মদ শরীফ হোসাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি। শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন রাজস উৎসবের পুণ্য স্নান। ভোর থেকেই কুয়াকাটায় সমুদ্র তীরে ভিড় করছেন হাজারো ভক্ত দর্শনার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। শিহাব, উৎসবের পরিবেশ কেমন দেখছেন? নিরাপত্তা ব্যবস্থা কেমন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ শেফালি। হিন্দু সম্প্রদায়ের শত বছরের যে ঐতিহ্যবাহী রাসমেলা, সেটা গতকালকে সন্ধ্যা থেকেই অধিবেশের মধ্য দিয়ে শুরু হয়েছে। আজকে 5ই নভেম্বর সকাল 4:45 থেকে হিন্দুদের কিন্তু এই যে পুণ্য স্নান, সেই পুণ্য স্নান শুরু হয়েছে, যেটা আজকে সারাদিন কিন্তু চলবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে হিন্দু সম্প্রদায়ের যে সকল পুণ্যার্থীরা রয়েছেন তারা সমুদ্র সৈকতে এসেছেন, গতকালকে এসেছেন, আজকেও আসতেছেন এবং সকাল থেকে তারা স্নান করছেন এবং এই গঙ্গা স্নানের মধ্য দিয়ে তাদের যে জাগতিক যে পাপ মোচন, সেই পাপ মোচনের উদ্দেশ্যে কিন্তু তারা এই স্নানটা করছেন এবং এই গঙ্গা স্নানের জন্য তারা পুরোহিতের কাছ থেকে তুলসী পাতা, দুবলার ঘাস এবং তাদের যে সিঁদুর সেগুলো নিয়ে সাথে মোমবাতি, আগরবাতি এই সব কিছু সংমিশ্রণ করে সমুদ্রে কিন্তু তারা ভাসিয়ে দিচ্ছেন গঙ্গা মায়ের উদ্দেশ্যে, যে তাদের যে জাগতিক যে পাপ, সে পাপ মোচন হবে এবং তারা পরিশুদ্ধ হয়ে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে তারা নিজ নিজ গৃহে কিন্তু তারা প্রবেশ করবেন। এবং এদের নিরাপত্তার বিষয়ে কুয়াকাটা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, টুরিস্ট পুলিশ, কোস্টগার্ড সহ একাধিক কিন্তু নিরাপত্তা বলয় কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং নিরাপত্তার জন্য তারা সর্বত্র এখনো সতর্ক অবস্থানে রয়েছেন। এখানে গোয়েন্দারা প্রশাসনের গোয়েন্দারা রয়েছেন, তারাও কিন্তু নজরদারি করছেন যাতে করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং হিন্দুদের পাশাপাশি পর্যটকরাও কিন্তু এই রাস উৎসবকে দেখার
জন্য তারা কুয়াকাটা সমুদ্র সৈকতে এসেছেন এবং তারাও বলছেন যে দীর্ঘদিনের তাদের যে একটি যে প্রত্যাশা যে রাস উৎসব দেখবেন তারাও কিন্তু উপভোগ করছেন। এবং আজকে এই গঙ্গা স্নানের পরে আগামীকাল কিন্তু তারা সবাই কলাপাড়া উপজেলায় সেখানে কিন্তু দীর্ঘ 5 দিনের যে রাস উৎসব সেটা কিন্তু আগামীকাল থেকে শুরু হবে। সব মিলিয়ে কুয়াকাটা সমুদ্র সৈকতে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু বর্তমানে বিরাজ করছে। তো রাস উৎসবে হিন্দু সম্প্রদায়ের পুণ্যস্নান নিয়ে আমাদের কাছে এই ছিল সর্বশেষ। শেফালি, ধন্যবাদ শিহাব। দর্শক, কুয়াকাটা থেকে রাস উৎসবের পুণ্যস্নান সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শাহাবুদ্দিন শিহাব। সুন্দরবনেও চলছে সনাতন ধর্মাবলম্বীদের রাস উৎসবের পুণ্যস্নান। ভোর থেকে শত শত ভক্ত দর্শনার্থী অংশ নিচ্ছেন এই ধর্মীয় আচারে। এ বিষয়ে আরো জানাচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। সুন্দরবনের দুবলার চরে রাস পূজা কিন্তু আজ শেষ হচ্ছে। দর্শনার্থীরা বা ভক্তবৃন্দ যারা আছে তারা কিন্তু পূর্ণ স্নানের মাধ্যমে তাদের যে কার্যক্রম এই কার্যক্রম কিন্তু শেষ করে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দর্শনার্থীরা তারা তাদের বঙ্গোপসাগরে তারা কিন্তু তাদের যে প্রার্থনা এই প্রার্থনা শেষে কিন্তু পূর্ণ স্নানের যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু তারা দিচ্ছে। এবং আপনারা দেখছেন যে সারি সারি ভাবে কিন্তু এই বঙ্গোপসাগরে হাজার হাজার মানুষ কিন্তু আসলে পুণ্য স্নান করছে। এবং আপনারা দর্শক দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে এখানে কিন্তু নারী পুরুষ মহিলা যারাই আছে সকলেই কিন্তু এই পুণ্য স্নানের কার্যক্রমে কিন্তু চলে আসছে। এবং এখানে এই দুবলার চরের এই যে বঙ্গোপসাগরের উপকূলে দেখা যাচ্ছে যে হাজার হাজার মানুষ কিন্তু পূর্ণ স্নান এখন এই মুহূর্তে করছে। একটু বলে রাখি, গত পরশুদিন কিন্তু দুবলার চরে রাস পূজা উদযাপনের কার্যক্রম শুরু হয় এবং গতকাল সন্ধ্যার পর থেকেই কিন্তু রাস পূজা আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পর সারা রাত পূজা শেষে আজ কিন্তু পূর্ণ স্নান কিন্তু এই সকালবেলায় শুরু করেছে দর্শনার্থীরা। এবং তারা তাদের যে প্রার্থনা এই প্রার্থনার শেষে কিন্তু আজ ফিরে যাবে যার যার গন্তব্যস্থলে। এবং এই মুহূর্তে খুলনা থেকে প্রায় শত শত কিলোমিটার দূরে সুন্দরবনের একটি চরে হিন্দু ধর্ম যারা আছে তারা কিন্তু অবস্থান করছে এবং এই পূর্ণ স্নানের পরে তারা কিন্তু ট্রলারে করে যার যার বাসায় ফিরে যাবে। তো সুন্দরবনের দুবলাচর থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শেরপুরের সদর ও শ্রীবর্দীতে পৃথক অভিযানে খাদ্য বান্ধব কর্মসূচির চাল এবং অবৈধভাবে মজুত করা সরকারি সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনী। মঙ্গলবার রাতে সদর উপজেলার নবীনগর এলাকার ওয়াজ করুণী রাইস মিল থেকে ৩,৮৪০ কেজি পুষ্টি চাল জব্দ করা হয়। চরশেরপুর ইউনিয়ন পরিষদ থেকে অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে চালগুলো মিলটিতে পাচার হচ্ছিল বলে জানায় পুলিশ। মিলের সহকারী ম্যানেজার এনামুল হককে আটক করা হয়। একই রাতে শ্রীবর্দী উপজেলা প্রশাসন রানীশিমুল ইউনিয়নের ভায়াঢাঙ্গা বানিয়াপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১০৬ বস্তা এমওপি ৬৬ বস্তা ও ডিএপি ৪০ বস্তা সরকারি সার জব্দ করা হয়।